নমস্কার। আমরা এমনিতে সাধারণভাবে বেশ যুক্তিবাদী মানুষ। ধরুন পাড়ায় আপনার কোনো চুরি হয়েছে, হঠাৎ আপনার পাড়ার পাশের বাড়ির একজন পণ্ডিত লোক এসে বললেন যে এই চুরি তো উত্তর পাড়ার লোকের কাজ, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিংবা বললেন যে এ তো নির্ঘাত মালদা থেকে এসে চুরি করে গেছে, এই নিয়ে একেবারে সন্দেহের কোনো অবকাশ নেই। তো আপনি সেটা শুনেই, এরকম পণ্ডিত লোক তো অনেকেই থাকেন, আপনি সেটা শুনেই নিশ্চয়ই ট্রেন ধরে তৎক্ষণাৎ উত্তরপাড়া চলে যাবেন না, কিংবা কী করে মালদা যাব ভেবে বাসের টিকিট বুক করে ফেলবেন না। বরং যেটা করবেন, প্রথমে একটা প্রশ্ন করবেন যে কি করে জানা গেল যে এই কাজটা মালদা কিংবা উত্তরপাড়ার লোকের। তা এগুলো খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। কোনো এক হরিদাস পাল এসে বলে দিল অমুক কাজে অমুক লোকের অমুক কাজের জন্য অমুকটা হয়েছে, এবং আপনি সঙ্গে সঙ্গে লাফাতে শুরু করলেন এবং তার পাড়ায় গিয়ে হামলা করলেন, সেটা আপনি করেন না, কারণ আপনি সাধারণভাবে, আমি এবং আপনি, আমরা সবাই মোটের উপর যুক্তি টুক্তি মেনে চলি। তবে কোনো কোনো সময় আসে যখন এইসব যুক্তি বুদ্ধি এইভাবে কাজ করে না। যেমন ধরুন দাঙ্গার সময় করে না, গণপিটুনির সময় করে না, উন্মাদনার সময় করে না। এবং উন্মাদনা আর গণপিটুনি যদি একসঙ্গে যোগ করা হয় তখন তো একেবারেই করে না। তো মুজতবা আলীর পঞ্চতন্ত্রে এই নিয়ে একটা চমৎকার গল্প আছে, সেটা বোধহয় 200 বছর আগের রাশিয়ার গল্প। তো গল্পটা কি না, একদল চাষাভুষো রোববার দিন প্রার্থনা করতে গেছে গির্জায়। তারা ওখানে প্রত্যেক রোববার যায়, খুব ধার্মিক মানুষ, এবং তাদের যাজকও খুব বড় ভক্ত এবং বিশাল বড় ধর্মগুরু। তো তিনি সেখানে ধার মন্দিরে গিয়ে খুব চিৎকার করে বুঝিয়েছেন, মাঝে মধ্যেই বোঝান যে তোদের প্রভু যিশুকে ওরা মেলে ফেলেছে, কিন্তু তার বদলা চাই। তো শুনে চাষাভুষোরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে, গির্জা থেকে বেরিয়ে লাঠি সোটা নিয়ে দৌড়েছে কোথায় না পাশের ইহুদি পাড়ায়। কেন দৌড়েছে না, প্রভু যিশুর মৃত্যুর বদলা নিতেই হবে। তো এই হচ্ছে তাদের রণহুঙ্কার। তো পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলেন এক মুরব্বী, ওই জনগোষ্ঠীর এক মুরব্বী। তিনি তো হাবভাব দেখে অবাক, সবাই সবাইকে চেনে, ছেলেবেলা থেকে চেনে, পাশাপাশি থাকে, হঠাৎ হলোটাকে। তো জিজ্ঞাসা করতেই ভক্তরা খুব উত্তেজিত হয়ে বলল যে তোরা আমাদের প্রভুকে মেরে ফেলেছিস, আজ কোনো ছাড় নেই, আজ বদলা হবেই। তো মুরব্বী শুনে তো সম্পূর্ণ হুব্বা, সেই 1002 বছর আগের কেচ্চা, কে তখন কি করেছিল, কে কাকে মেরেছিল, কার ক্রুশ কে কাকে বইতে দিয়েছিল, এবং কে কাকে ক্রুশবিদ্ধ করেছিল, কে কি প্রতিশোধ নিয়েছিল, সে কে এখন কে জানে, তার খবর কে রাখে। কিন্তু এই উত্তেজনার সময়, উন্মাদনার সময় এদের তো বোঝানো যাবে না, এদের তো মাথায় গণপিটুনির অ্যাড্রিনালিন চড়ে গেছে। ফলে মুরব্বী কী করেন, তিনি একটা বুদ্ধি খাটালেন। তিনি শুনে খুব গম্ভীরভাবে বললেন, ঠিকই বলছিস, প্রভু যিশুকে একদল মেরেছিল ঠিকই, কিন্তু একটা জায়গায় তোদের ভুল হচ্ছে, প্রভুকে আমরা মারিনি, মেরেছিল হচ্ছে ওই পাড়ার লোকেরা। তো শুনে ভক্তরা কী করলো, তারা কি হেসে ফেলল না, তাদের মাথায় উন্মাদনা চড়ে গেছে। ফলে তারা হই হই করে চৌড়লো পাশের পাড়ায়। এই পাড়াটা তো বেঁচে গেল, কি ও পাড়ায় গিয়ে যুদ্ধের বদলা নিতে হবে, কারণ যুদ্ধের বদলাটা যেখানে পারা যায় সেখানে নিতে হবে, জায়গাটা কোথায় সে নিয়ে প্রশ্ন করার কোনো মানে নেই। এই নিয়ে একটা আরও চমৎকার গল্প আছে একজন মাতালের, সেটা আপনারা সবাই জানেন, কাজেই লম্বা করে বলবো না। গল্পটা হচ্ছে যে মাতাল একটা জায়গায় তার কয়েন হারিয়ে গেছে না চাবি হারিয়ে গেছে, সে খুঁজছিল। তা এক ভদ্রলোক এসে অনেকক্ষণ ধরে দেখলেন, দেখে তাকে সাহায্য করতে লাগলেন। দুজনে মিলে অনেক খুঁজে কিছুতেই চাবিটা পেলেন না। তখন ভদ্রলোক মাতালকে জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক জানো চাবিটা এখানে হারিয়েছিল? মাতাল বলল, না একেবারেই না, এই চাবিটা তো এখানে হারায়নি, ওইখানে হারিয়েছিল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে এখানে খুঁজছো কেন? তো মাতাল বলল যে আলো তো এখানেই আছে, এখানেই ল্যাম্পপোস্ট, তাই আর নিচে খুঁজছি। তো উন্মাদনার ব্যাপারটা তাই, যেখানে উন্মাদনা প্রয়োগ করা যায় সেখানেই উন্মাদনা প্রয়োগ করে ফেলে দেওয়া হবে, সেটা কার্যকারণ সম্পন্ন হোক না হোক তাতে কিছু এসে যায় না। উন্মাদনা যেখানে, সেখানে উন্মাদনা প্রয়োগ করতে হবে। শত্রু কোথায় আছে তার উপর শত্রু মারা নির্ভর করছে না, আপনার কোথায় সুবিধা তার উপর নির্ভর করছে। তো এই এতগুলো কথা কেন বললাম, যে গত 2 দিন ধরে একটা ভিডিও দেখছি যুদ্ধবিরোধী মিছিলের। না, যুদ্ধবিরোধী মিছিলের একাধিক ছবি ভিডিও এসছে, কিন্তু একটা জিনিস প্রচণ্ড শেয়ার হচ্ছে। তো যুদ্ধবিরোধী মিছিল নিয়ে এমনিতেই অনেকের গা চলছে, সেই জন্যেই শেয়ার হচ্ছে। তো গাটা কেন চলছে না, দিব্যি তো একদিন মজা হচ্ছিল, টিভিতে আইপিএলের বদলে ভুয়ো খবর দেখে উত্তেজনা পোয়াচ্ছিলাম, হঠাৎ এসব বন্ধ করার দাবির মানেটা কি? যে মজা হচ্ছিল, যাদের যেখানে ব্ল্যাকআউট হচ্ছিল, প্রাণ যাচ্ছিল, সে তাদের ব্যাপারে, আমরা তো দূরে বসে হাততালি দিচ্ছি, আমাদের এই মজাটা বন্ধ করার দরকার কি? তো ফলে যুদ্ধ বিরোধী যা সমস্ত ভিডিও আছে সবই বেশ কিছু পরিমাণে শেয়ার হয়েছে, যথেষ্ট গালাগালি সহ। একটা ভিডিও বিশেষ করে শেয়ার হয়েছে, সেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং প্রচণ্ড নিন্দমন্দ হয়েছে, সেটা একজন মহিলার। তো সেখানে একজন সাংবাদিককে দেখলাম যে এক মহিলা প্রশ্ন করছেন, কে মারল পহেলগাঁওয়ের হতভাগ্য মানুষগুলোকে? তারা যে পাকিস্তান থেকে এসেছিল এরকম কোনো প্রমাণ আছে কি? ভারতে আঘাত
অ্যাটাকটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। তো এই প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, সঙ্গে আরও অনেক কিছু বললেন যে এসব সাজানো ঘটনা ইত্যাদি, কিন্তু সেগুলো এখানে দেখালাম না, লম্বা হয়ে যাবে বলে। সেই সব খবর কোথা থেকে পেলেন জানি না, সেগুলোকে এন্ডোর্স করারও কোনো প্রশ্ন নেই। তো মাইক পেলেই, উনি সূত্র তো বলেননি, এবং মাইক পেলেই যা খুশি বলে ফেলতে হবে, এইটা একটা চল হয়েছে আজকাল। এই রোগে তিনি আক্রান্ত বোঝা যাচ্ছে, ফলে নিন্দে যা কিছু হয়েছে তার মধ্যে কিছু ঠিক কিছু ভুল, যেগুলো ঠিক সে নিয়ে বলার কিছু নেই। কিন্তু এখানে এইটা তুললাম কেন, কারণ প্রশ্নটা কিন্তু যথাযথ। তা আরেকজন পাঞ্জাবির ভিডিও একটা, সেটাও দেখলাম যথেষ্ট ভাইরাল হয়েছে। তিনি আবার একজন প্রাক্তন সেনাকর্মী বলে নিজের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে সেনাকর্মী হিসেবে তিনি ওই পহেলগাঁও এলাকাতেই পোস্টিং ছিলেন, সেখানে সেনা ছাউনি ছিল, এখন গিয়ে দেখেন ছাউনির আর কিছুই নেই। मैं आर्मी में नौकरी की है 18 साल। जहां सलानी मरे हैं ना, वहां मेरी ड्यूटी होती थी। मैं टेंशन में नौकरी की, वहां पे वहां मेरी ड्यूटी होती थी। 3 पोस्टें होती थी, एक आर्मी की, एक बीएसएफ की, एक सीआरपी की। वो पोस्टों के अंदर में कोई भी आदमी एंटर नहीं होता था, अदर फौजी भी नहीं एंटर होता था वहां पे। इतनी सिक्योरिटी वाली चीज है। अमित शाह गया 1 हफ्ते पहले, वो तीनों पोस्ट हटा के आ गया। हफ्ते के बाद एक कांड हो गया। তো তিনিও সঙ্গে এমন একটা কথা বলেছেন যেটা দেখালাম না, যার প্রমাণ কিছু আছে বলে মনে হয় না। তো সেইটা এখানে প্রসঙ্গ নয়, তার কারণ হচ্ছে এদের কাউকে আমি চিনি না, এদের বক্তব্যকে এন্ডোর্স করার কোনো কারণও নেই। কিন্তু দেখালাম একটা কারণেই, যে এই যে প্রশ্নগুলো উঠছে, খটকাগুলো উঠছে, সেগুলো কিন্তু শুধু আমার মনে উঠছে তা নয়, আরও অনেকের মনে উঠছে। তো এই ভদ্রলোক, আর্মির ভদ্রলোক বলে যিনি পরিচয় দিয়েছেন, তাকে নিয়ে তেমন বিতর্ক নেই, খুব সম্ভবত ওরে বাবা আর্মির লোক বলে। কিন্তু মহিলার যেহেতু পরিচয় পাওয়া যায়নি, তাকে নিয়ে খুব বিতর্ক। কেউ কেউ বলছেন আরএসএস নাকি এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, কেউ কেউ আরও ভয়ঙ্কর কথা বলছেন, কিন্তু সেগুলো অন্য বিষয়। এখানে দেখালাম একটাই কারণে, যে প্রশ্নগুলো যথাযথ। এই খটকাটা প্রথম নয়, এবং খটকাটা আগে থেকেই শুরু। এই খটকাটা এই যে ভিডিও দেখে মাথায় এলো তা নয়, এবং আমার একা মাথায় এলো তা নয়, এই খটকাটা আরও বহু লোকের মাথায় আছে। সেটা কি, যেটা অনেক আগে থেকেই এসেছে, যে এই যে জঙ্গিরা, এরা নির্দ্বিধায় এলো এবং 26টি লোকের প্রাণ নিয়ে চলে গেল এমন একটা জায়গায় যেটা সীমান্ত থেকে বহু দূরে। এবং শোনা যায় যে কাশ্মীর হচ্ছে ভারতবর্ষের সবথেকে বেশি সেনা অধ্যুষিত এলাকা, সেখানে 5-6 লাখ সেনা মজুদ, 10 মিটার অন্তর অন্তর দেখতে পাওয়া যায় সেনার পোস্ট। তার মধ্যে দিয়ে তারা এলো এবং নির্বিবাদে খুন করে দিয়ে চলে গেল। শোনা যাচ্ছে জিজ্ঞাসা করে, কেউ বলছেন প্যান্ট খুলে চেক করে খুন হলো, গুলির আওয়াজ হলো এবং সেনার টিকিটই দেখা গেল না, একটি গুলিও বর্ষিত হলো না। এবং তারপর যেটা হলো, তারপর চলেও গেল পিকনিক করার মোডে, এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটা ঘটিয়ে। এবং তখনও একটি গুলিও, একটি প্রতিরোধও তাদের উদ্দেশ্যে বর্ষিত হলো না। এর পুরোটা এমনি হয়ে গেল, এটা কি খুব স্বাভাবিক? তো এইটা হলো প্রথম প্রশ্ন, যেটা শুধু এই ভিডিও থেকে নয়, এটা প্রথমে এমনি মাথায় আসে। দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হলো যে হঠাৎই তারপর শোনা গেল যে এই জঙ্গিরা আসলে এসেছে পাকিস্তান থেকে এলো এবং পাকিস্তানে চলে গেল কী করে, সে তো একটা প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন তোলার আগে এই নিয়ে যুদ্ধ বেঁধে গেল। তো যুদ্ধ বেঁধে যাওয়ার সময় তো আর প্রশ্ন করার কোনো প্রশ্নই থাকে না, তখন যুদ্ধ নিয়ে সকলে ব্যস্ত। ফলে এই প্রশ্নটা করা যায়নি যে কি করে জানা গেল যে এরা ঠিক পাকিস্তান থেকেই এসেছিল, কি করে জানা গেল? ফলে এই প্রশ্নটা খুবই যথাযথ, যেটা ওই ভিডিওগুলোতে করা হয়েছে। সাধারণভাবে মালদা থেকে চোর এসেছিল আর পাকিস্তান থেকে লোক এসে মেরে গেল বললেই তো আপনি বিশ্বাস করেন না, এটা প্রমাণ লাগে। এই প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। এখন পাকিস্তানকে এখানে একেবারেই ভালো বলা হচ্ছে না। পাকিস্তান আমরা সবাই জানি একটা ব্যর্থ রাষ্ট্র, এতটা ব্যর্থ যে ওখানে প্রধানমন্ত্রীরা যারা আছেন তাদের সকলেই হয় অপঘাতে মারা গেছেন, নইলে পদচ্যুত হয়েছেন, কিংবা কারো ফাঁসিও হয়েছে। গণতন্ত্র সেখানে সম্পূর্ণ ব্যর্থ। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তার বিরুদ্ধে তাকে যে যৌন নির্যাতন করা হয়েছে এই নিয়ে একটা অভিযোগ এসছে জেলে। তো একটা রাষ্ট্রের এরকম অবস্থা, এবং আমরা জানি যে সেই রাষ্ট্রের একজন প্রধানই, একজন বড় মুখপাত্র তিনি স্বীকার করেছেন যে ডার্টি কাজ, নোংরা কাজ তারা জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার মতো বা এই জাতীয় অন্য কোনো নোংরা কাজ তারা করেছেন। ফলে জঙ্গিদের যারা প্রশিক্ষণ দিতেন এবং সেটা তারা আফগানিস্তান বা ভারত যেখানেই যাক সেখানেই গিয়ে নিজেদের নোংরা কাজকর্ম করতো, এ নিয়ে খুব বেশি সন্দেহ কারণ নেই।
কিন্তু প্রশ্নটা হলো যে একটা লোক একটা নোংরা কাজ করতো বলে এক্ষেত্রেও তারা জড়িত, এক্ষেত্রেও পাকিস্তান থেকেই লোক এসেছিল, তারা ভারতবর্ষের হোম গ্রোন নয়, এইটার প্রমাণ কি? এটা তো জানতে হবে। তো এইটা স্রেফ উনিজি, মানে শ্রদ্ধেয় উনিজি এবং তার দলের লোকজন বলে দিয়েছেন বলে তো বিশ্বাস করে নেওয়া যায় না। তো এই প্রসঙ্গে একটা কথা শোনা যাচ্ছিল যে টিআরএফ বলে একটা সংগঠন নাকি এই ঘটনার দায় নিয়ে নিয়েছিল, তারা নাকি সেটা স্বীকারও করে নিয়েছিল। ওদিকে ঘটনা হচ্ছে যে দুদিন আগে এই দায় তারা একদম লিখিতভাবে অস্বীকার করেছে এবং বলেছে তাদের কোনো এক অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক করা হয়েছিল এবং তারা কারা সাইবার অ্যাটাক করেছিল আকার ইঙ্গিতে সেই দায় ভারতীয় এজেন্সিদের উপর চাপিয়েছে। এবার সন্ত্রাসবাদী সংগঠনকে বিশ্বাস করার কোনো কারণ নেই, তারা আজকে এক কথা বলে কালকে একরকম কথা বলে এবং সদা সত্য কথা বলিবে, এর কোনো মানে নেই। কিন্তু যেটা প্রণিধানযোগ্য সেটা হলো আজ পর্যন্ত আমি কোনো জঙ্গি সংগঠনকে শুনিনি যারা কাজ করে তার দায় অস্বীকার করে না। তারা সততার প্রতিমূর্তি বলে না, এবং তারা যে কাজটা করে বহুলাংশে সেটা ঘৃণ্য কাজও হয়, এক্ষেত্রেও একটা ঘৃণ্য কাজ। কিন্তু তারা বিপদের ঝুঁকি নিয়ে যে এটা করে এবং ঘৃণ্য কাজ করছি ভেবে তো করে না, কিছু একটা ভেবে করে, সেখানে বিপদ জড়িত তারা জানে এবং তারা এই বিপদটা নিয়ে কাজটা করে। কেন করে? স্রেফ প্রচার পাওয়ার লোভে। তো এই প্রচার পাওয়ার লোভে যারা ঘৃণ্য কাজ করে তারা খামোখা কাজটাকে অস্বীকার করবে কেন? এর কোনো যুক্তি নেই, সাধারণভাবে করে না। এবং জীবনে প্রথম শুনলাম যে একটা কাজ করে কোনো জঙ্গি সংগঠন তার দায়িত্ব অস্বীকার করছে। ফলে এখানে একটা সন্দেহ থাকেই, সন্দেহ ঘনীভূত হয়েছে তাদের ওই ডিনাই করার, অস্বীকার করার জায়গা থেকে। তো এর মাঝখানে সন্দেহ আরও বাড়লো কী করে না, জম্মু কাশ্মীর পুলিশ যুদ্ধ শেষ হবার, যুদ্ধবিরতি শুরু হবার ঠিক পরেই একটা পোস্টার দিল সন্ধান চাই বলে 3 জঙ্গির ছবি দিয়ে। ভাবুন, যুদ্ধ করলো সেনা প্রতিকারের জন্য, পহেলগাঁওয়ের ঘটনার প্রতিকারের জন্য, যাদের সিঁদুর মুছে গেছে তাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিকারের জন্য অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের সঙ্গে আস্ত একটা সংঘর্ষ হয়ে গেল, প্রচুর সামরিক অসামরিক মানুষজন মারা গেলেন, ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়লেন, সে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা জিনিস হয়ে গেল। এতদিনে জানা গেল যে জঙ্গিরা ভারতেও থাকতে পারে, এর একটা সম্ভাবনা কিন্তু আছে এবং সেটা বড় সম্ভাবনা, নইলে পোস্টার ছেয়ে ফেলা হতো না। তো কথাটা হচ্ছে যে হতেই পারে এরা পাকিস্তান থেকে এসেছিল, সেটা খুবই সম্ভব, অসম্ভব একেবারে না। আবার এটাও হতে পারে তারা আদৌ পাকিস্তান থেকে আসেনি। প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা সব থেকে জরুরি, যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র হতে পারে, তারা জঙ্গি পাঠাতেও পারে কিন্তু নাও পারে। প্রশ্নটা হলো এক্ষেত্রে পাঠিয়েছিল সেটা জানা গেল কি করে, আর জানা যদি নাই যায় একটা যুদ্ধ প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো কেন? তো এইটা আজ অবধি জানা যায়নি। কি করে জানা যাবে? কারণ প্রশ্নটাই তো করা যায় না, প্রশ্নটা করা যাচ্ছে না, কারণ শুনেই ভক্তরা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। এবং ভক্ত মানে শুধু যে সে ভক্ত না, ডান বাম থেকে শুরু করে এই ব্যাপারে সবাই এখন প্রচণ্ড ভক্ত। কারণ পাড়ার যে ধর্মগুরু, ওই গির্জার ধর্মগুরুর মতো আমাদের পাড়ার যে ধর্মগুরু, সেই শ্রদ্ধেয় উনিজি বলে দিয়েছেন পাকিস্তান থেকেই লোক হয়েছে এবং সেই নিয়ে যুদ্ধ হয়ে গেছে। টিভি চ্যানেল প্রচণ্ড নেচেছে, তার মধ্যে অজস্র ভুয়ো খবর আছে, আপনাদের দেখানো হয়েছে, এবং সঙ্গে ডান বাম মধ্য নিরপেক্ষভাবে সবাই নেচেছে। ফলে পাকিস্তান থেকেই যে লোক এসেছিল, যেহেতু গুরুজি যাজক মশাই বলে দিয়েছেন যে পাকিস্তান থেকে যে লোক এসেছিল মারতে, সে নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবং অনেকে এই নিয়ে অনেক বড় বড় বিবৃতি দিয়ে ফেলেছেন, সেসব গম্ভীর মুখে নানা কথা বলে ফেলেছেন। আজ যদি জানা যায় যে ঘটনাটা তার নাও হতে পারে, না কিন্তু আমি বলছি না, নাও হতে পারে বলছি, যদি আদৌ জানা যায় তাহলে কিন্তু সববার মুখ একসঙ্গে পুড়বে। শুধু শাসক দলের নয়, সর্বত্রই দেখা যাবে মুখ পোড়াদের। তো আমি আবারও বলছি, এই নয় যে পাকিস্তান থেকে লোক আসেনি, আসতেই পারে, পাকিস্তান রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু কথাটা হলো এসেছিল যে সেটা তো নির্দিষ্ট করে জানতে হবে যুদ্ধ শুরু করে দেওয়ার আগে। কিন্তু যেহেতু প্রশ্ন করলেই এটা খুব বিপজ্জনক ব্যাপার চলে আসছে, সকলের মুখ একসঙ্গে পুড়তে পারে, তাই প্রশ্নটাই করা যাবে না, এরকম একটা আবহ তৈরি করা হচ্ছে। এবং কেন প্রশ্নটা করা যাবে না, তার জন্য নানা রকম অজুহাত তৈরি। টিভি চ্যানেলে কেউ বলছেন, একজন বিখ্যাত সঞ্চালক দেখালাম দুদিন আগেই বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে তা নাকি পাকিস্তানের চেয়েও খারাপ। তো এই এক অদ্ভুত ব্যাপার, পাকিস্তানের মিডিয়ার থেকেও খারাপ কথাটার মানে কি? যে কোনো মিডিয়া, ডাক্তারদের যেরকম ধর্ম হচ্ছে যে তার রোগীকে চিকিৎসা করতে হবে, এবার যে কোনো মিডিয়ার ধর্ম হচ্ছে তিনি খবরের প্রতি সৎ থাকবেন। পাকিস্তানের মিডিয়া কি খবর দেখাবে সেটা পাকিস্তানের মিডিয়ার উপর নির্ভরশীল, কিসে গুরুত্ব দেবে। ভারতের মিডিয়া ভারতের খবরের উপর গুরুত্ব দেবে, সেটা ভারতের মিডিয়ার উপর নির্ভরশীল। কিন্তু যদি একই জিনিস দেখানো হয়
তাহলে দুই দেশেই যদি সৎ হয় মিডিয়া, একই জিনিস দেখানোর কথা, যদি খবরের প্রতি সততা থাকে, তো এইটা মিডিয়ার এথিক্স হওয়া উচিত। তো তারা সেটা ভেঙেছেন আমরা জানি, এবং শুধু ভেঙেছেন নয়, তার জন্য অজুহাত হিসেবে তারা ব্যবহার করছেন দেশকে। মানে আমি মিথ্যা কথা বলছি, এর জন্য আমার অজুহাত হচ্ছে দেশ, এবং তারপর অন্যদের গালাগাল দিচ্ছি, বলছি যে আপনারা তো সেই পাকিস্তানের থেকেও ভালো। ভাবুন, যদি পাকিস্তানের মিডিয়া খুব সৎ হতো, সৎ নয়, তারা একই রকম জালিয়াতি করে চলেছে, যদি সৎ হতো তাহলে কি হতো যে পাকিস্তানের মিডিয়া কি ইরাকের মিডিয়া কি আমেরিকার মিডিয়া ঠিক কথা বলছে, কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার দেশের জনৈক মিডিয়া ময়ূক রঞ্জন হন মেজর বা কর্নেল সুমন দে, তিনি একটা মিথ্যে কথা বলেছেন, এবং আমার পবিত্র কর্তব্য হলো সেটাকে কভার করে চলা। এর থেকে হাস্যকর জিনিস আর হয় না, কিন্তু এই জিনিসগুলো বলা হচ্ছে। তো উল্টো দিকে কেউ কেউ বলছেন যে, তারা আবার বামপন্থী, বলছেন যে রাষ্ট্র আর সেনাবাহিনীকে এক্ষেত্রে আলাদাভাবে দেখতে হবে। সেটা কোন যুক্তি থেকে আছে আমি ঠিক জানি না, যে মার্ক্সীয় শাস্ত্রে এরকম লেখা আছে যে রাষ্ট্র একা, সেনাবাহিনী আলাদা। আমরা তো জানতাম দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই হোক, এ কথাও বলা হচ্ছে। কেউ কেউ এবার বলছেন যে শ্রদ্ধেয় উনিজি লোক খারাপ হতে পারেন, কিন্তু একবার যখন বলেছেন পাকিস্তান থেকে লোক এসেছিল, এ নিয়েতে কোনো সন্দেহ নেই, লোক খারাপ হোক, কিন্তু আমাদের তো প্রধানমন্ত্রী। ভাবুন যে একটা লোক নানা জিনিস নিয়ে, আমি উনি বলেছেন বলছি না, মিডিয়া হোক যেই হোক, একটা লোক সমানে যদি কিছু নিয়ে মিথ্যে কথা বলে যায়, সে স্রেফ আমার দেশের একটা পদাধিকারী বলে তার কথা বিশ্বাস করতে হবে, তার মুখ আমাকে বাঁচিয়ে চলতে হবে। তো এইসব নানা অজুহাত তৈরি হচ্ছে, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এইসব নানা মুক্ত চারদিকে চলছে। তো কথাটা যেটা আবার প্রথমে বললাম, এখনও সেটা বলেই শেষ করব, যে পাকিস্তান থেকে লোক এসে হামলা করেছিল, হতে পারে 100 বার হতে পারে, কিন্তু জানা গেল কী করে, এই প্রশ্নটা থাকবেই, এবং এই জন্যেই প্রশ্ন করা থামবে না। পাইন গাছ কেলেঙ্কারি একটা হয়েছিল আমরা জানি, যেখানে বোমা বর্ষণ হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উরি এবং পুলওয়ামার ঘটনার পর। সেখানে জানা গিয়েছিল যে অনেকগুলি পাইন গাছ এবং একটি কাক মারা গিয়েছিল, তাও সেটা খুব বড় কেলেঙ্কারি না। তো এরপর সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, বৃহত্তর কেলেঙ্কারি হতেই পারে, নাও পারে, হয়তো সত্যি পাকিস্তান থেকে লোক এসেছিল, হয়তো প্রধানমন্ত্রী সব সত্যি কথা বলেছেন, কিন্তু খটকা সন্দেহ এসব একটা জায়গা আছে, ফলে কেলেঙ্কারির একটা সম্ভাবনা আছে, এবং সেটা কেলেঙ্কারিটা হলে বিরাট একটা কেলেঙ্কারি হবে। যদি কেলেঙ্কারিটা বেরোয়, তাহলেও কিন্তু প্রশ্ন করা থামবে না, স্রেফ কেলেঙ্কারি বেরিয়ে যাবে, এই ভয়ে প্রশ্ন করা থামানো যাবে না, প্রশ্ন চলবেই। আর হ্যাঁ, যারা এই আমাদের আক্রমণও খারাপ, যুদ্ধবিরোধীও আমরা, কিন্তু আক্রমণটাও ভালো, এইরকম ধরি মাছ নাছুই পানি অবস্থান নিয়ে চলেছেন, তাদের কিন্তু কোনো দিকই বাঁচবে না। তারা হয়তো ভাবছেন হেভি কৌশল করে চারদিকে সামলে দিচ্ছি, কিন্তু এরকম সমস্ত দিক রক্ষা করে চলা যায় না। তো আমরা এখনও জানি না যে কি হয়েছিল, ফলে প্রশ্নটা আমাদের থাকবে, যেটা আপনাদের আগেই বললাম। প্রশ্নটা করবেন, আমরা করব, সবাইকে করতে হবে, কারণ গণতন্ত্র রক্ষার একমাত্র গ্যারান্টি হলো প্রশ্ন করা। নইলে ওই যাজকের মতো এসে আপনাকে যা খুশি বুঝিয়ে দিতে পারে, যেমন খুশি টুপি দিয়ে দিতে পারে, এবং যে খুশি এসে আপনাকে বলতে পারে যে আপনার বাড়িতে চুরি হয়েছে, লোকটা তো এসেছিল রানাঘাট থেকে, আপনি তখন রানাঘাটে দৌড়বেন। তো এটা খুব সুস্থ অবস্থা নয়, গণতন্ত্র তো নয়। ফলে এর বিরুদ্ধে আমাদের থাকতে হবে। আপনারা সবাই প্রশ্ন তুলবেন, এবং গুরুচণ্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।